পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডাব্লিউবিপি এবং কেপিএসআই যারা মেন পরীক্ষার জন্য বা মাঠের জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিতে চলেছো, তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে ভিডিওটা। তো দেখো যে ডাব্লিউবিপিএসআই 12 তারিখে যে পরীক্ষা হয়ে গেল, এখানে কোশ্চেন ইজি মনে হলেও কাট অফ কিন্তু অনেক কম যেতে পারে, কারণ ভ্যাকান্সি বেশি রয়েছে। কারণ প্রচুর গুণকে যদি কোয়ালিফাই করানো হয় সেই ক্ষেত্রে কিন্তু কমও যেতে পারে। তাই যাদের নাম্বার কম মনে হচ্ছে তোমরা প্রিপারেশন স্টার্ট করো, কারণ এমনিতেও তো এই মাসের শেষের দিকে হয়তো রেজাল্ট। সেই সমস্ত ব্যাপার নিয়ে কেপিএসআই এর মাঠ কবে হতে চলেছে, ডব্লিউপিএসআই এর রেজাল্ট কবে বা মাঠ, সমস্ত ব্যাপার আলোচনা করব। সেই সঙ্গে হচ্ছে মেন যে প্রিপারেশনটা, মেন প্রিপারেশনটা কিভাবে করবে, ঠিক আছে, মেন প্রিপারেশনটা কিভাবে করবে সেই সম্পর্কে বলতে চলেছি। তার আগে কিছু বলে দিই যে বেশ কিছু বিজ্ঞ পণ্ডিত ভিউয়ার্স আছো, ঠিক আছে, যাদের মনে হয় যে হয়তো উল্টো পাল্টা মনে হচ্ছে, তোমরা আগে প্রথমে ভিডিও স্কিপ করতে পারো। কারণ ইদানিং এই রকম কথা আমি বলি না, অনেকের কথাগুলো এড়িয়ে যায়, কিন্তু এই কোশ্চেন প্যাটার্নের বিষয় নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে বেশ কিছুজন মানে বেশ পাকামো মারছো। তাদেরকে একটা জিনিস বলবো, ভাই তোমরা অন্য জায়গায় অন্য চ্যানেল ফলো করো। তো দেখে নাও যে পিএমটি পিইটি 1 নম্বর যেটা, সেটা হচ্ছে 11ই নভেম্বর থেকে 14ই নভেম্বর। কেপিএসআই যেটা আগে বলে আসছিলাম যে নভেম্বরের 10 তারিখ বা তার পরেই অনুষ্ঠিত হবে, এবং ওই একই ছোলা তলায় দুটো বিয়ে হবে, ঠিক আছে, একটা প্যান্ডেল খাটিয়ে দুটো বিয়ের ভোজ হয়ে যাবে। তাই যে কেপিএসআই এর মাঠও হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে ডব্লিউপিএসআই এর যেটা মাঠ সেটাও হয়ে যাবে। তার মানে যদি 17 তারিখ থেকে যে ডব্লিউপিএসআই এর মাঠ হয়, তাহলে আজকে 14 তারিখ, ঠিক আছে, আর 1 মাস সময় আছে। কেপিএসআই এর ক্ষেত্রে তো আর 1 মাসও সময় নেই। আরেকটা জিনিস যারা বলছি যে যারা মেনের জন্য পরীক্ষা প্রস্তুতি অ্যাডমিশন নিতে চাইছো, এই মুহূর্তে অনলাইনে ব্যাচ ফুল। অফলাইনে যারা আসতে চাও, বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়া, বহরমপুর মুর্শিদাবাদ ভাকুড়ি ঠাকুরপাড়া অফলাইন আসতে পারো। আর রেজাল্টের পরে নতুন ব্যাচ যদি স্টার্ট করা হয়, তাহলে সেই ক্ষেত্রে রেজাল্টের পরে করা হবে, অর্থাৎ নভেম্বর থেকে। তাই এই মুহূর্তে এখন আর নতুন করে অনলাইন অ্যাডমিশন নেওয়া হচ্ছে না। 2 নম্বর যে জিনিস যেটা দেখো, সেটা হচ্ছে মেন এক্সাম কবে হবে। মেন এক্সাম কবে? তো হচ্ছে মেন এক্সাম হচ্ছে জানুয়ারির মাঝামাঝি মেন এক্সাম হতে পারে। তো হতে পারে মানে এটাই ধরে রাখো যে পজিটিভ, এটা নিয়েই চলো যে জানুয়ারি মাসেই পরীক্ষা হচ্ছে, সেটা মাঝামাঝি মোটামুটি এরকম সময়ে হবে। আর এবার ব্যাপারটা যেটা হচ্ছে, 1 মাসে কি রান তোলা সম্ভব হবে, 1 মাসে কি রান তোলা পসিবল? তো অবশ্যই পসিবল হবে, কিন্তু এমন নয় যে কেউ হয়তো জীবনে কোনোদিনই রান প্র্যাকটিস করোনি বা খেলাধুলা করেনি, দিন রাত বসে থাকো, শরীর মোটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোলাটা অসম্ভব। কিন্তু যাদের মোটামুটি শরীর ফিট আছে বা একটু দৈহিক পরিশ্রম করো, তাহলে সেই ক্ষেত্রে করলে পরে অবশ্যই সম্ভব। এবং সেই ক্ষেত্রে যারা এক্সপার্ট আছে তাদের একটু পরামর্শ নিতে পারো, বা হচ্ছে যারা রান ফান প্র্যাকটিস করায়, ফিজিক্যাল প্র্যাকটিস করায়, সেখানে একটু করতে পারো। বা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বা ক্ষুদ্র অভিজ্ঞতায়, তার কারণ হচ্ছে আমি খুব একটা ভালো এক্সপার্ট তো নয় রানে, কিন্তু আমি নিজে একটু যখন প্র্যাকটিস করি বা শরীর ফিটনেসের জন্য, সেই অভিজ্ঞতা থেকে বলছি যে কিভাবে করলে পরে সেটা হতে পারে। তো হচ্ছে সকালবেলায় আমার মনে হয় যেটা হালকা রোদে দৌড়ানোই ভালো। এবং এখন যারা একদম বিগিনার, বিগিনার হোক বা হয়তো দেখা গেল যে অনেক দিন থেকে মাঠ প্র্যাকটিস করোনি, তাদের ক্ষেত্রে বলবো, যারা এমনিতে রেগুলার প্র্যাকটিস করছে তাদের ক্ষেত্রে, তাদের জন্য বলছি না, এমনি বিগিনার বা হয়তো আগে প্র্যাকটিস করেছিলে মাঝে ছেড়ে দিয়েছিলে, তাদের ক্ষেত্রে বলবো যে প্রথম অন্তত 1 সপ্তাহ থেকে অন্তত 2 সপ্তাহ, না হলে প্রথম ফার্স্ট উইক মানে 1 সপ্তাহ, যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে 3 থেকে 4 কিমি অন্তত জগিং করতে হবে, সাথে ব্যায়াম করতে হবে। এবং প্রথম দিন থেকেই কিন্তু ওই 800 মিটার ট্র্যাক করে নিয়ে ঘড়ি দেখে দৌড়ালে হবে না, পারবে না, কোনোদিনই হবে না। তো সেই কারণে প্রথম 1 সপ্তাহ বা অন্তত 10 দিন ধরে যেটা করবে, সেটা হচ্ছে 3 থেকে 4 কিমি, কিন্তু খুব আস্তে 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 একদম হাঁটার মতো করে আস্তে আস্তে জগিংটা করতে হবে। এবং তারপরে ঘড়ি ধরে, অর্থাৎ 10 দিন করার পর থেকে ঘড়ি ধরে তখন অনুশীলন করবে। এবং সেই অনুশীলন 800 মিটার করার পরেও যে জিনিসটা তোমাকে করতে হবে, সেটা হচ্ছে 400 মিটার একটা স্প্রিন্ট মারতে হবে, অর্থাৎ এটা জান পান ছেড়ে দিয়ে যতটা দৌড়ে পারা যায়, মানে এই 400 মিটারটা দেখতে হবে। যে আমরা যদি অ্যাভারেজ করে নিই, তাহলে হচ্ছে 3 মিনিট যে সময় থাকছে, তাহলে 400 মিনিট 1.5 মিনিট করে হয়। কিন্তু দেখতে হবে তোমাকে এই যে রান কমপ্লিট করার পরে আবার যে 400 মিটারটা মারবে, সেই 400 মিটারটা তোমাকে দেখতে হবে যেন তুমি 1 মিনিট 10 সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে পারো। ঠিক আছে, এই প্র্যাকটিসটা তোমাকে করতে হবে। আমি মেন পরীক্ষার ব্যাপার সবকিছুই আসবো, কিন্তু তার আগে এই সমস্ত জিনিসগুলো একটু বলে দিই। আর হচ্ছে খাবার দাবার, দেখো যে ডায়েটের ব্যাপারটা কিন্তু ভীষণ ভাইটাল পয়েন্ট। এই এখন থেকে বা আগে থেকেও করতে হতো, যে যখন রান বা ফিজিক্যাল এগুলো প্র্যাকটিস করলে পরে ডায়েট বা খাবার তোমার এটা ঠিকঠাক খেতে হবে। ভাত কম খাও, রুটি খাও, কাজু বাদাম খাও, পেস্তা, ফল, ছোলা, গুড়, ডিম, খাসির পা বা খাসির মাংস খেতে পারো,
তারপরে যে ডাল, সবজি, কলা, এই সমস্ত জিনিসগুলোকে একটু বেশি করে খেতে হবে। আর এই সময় টানটু আর সুটটা একদমই বর্জন করবে। মানে বুঝতে পারছো যে কিসের কথা বলছি। টানটু আর সুটটা একদমই খারাপ করা যাবে না, কোনো অন্য কোনো খারাপ কাজ এই সময়ে করা যাবে না। তারপরে ওই যে ওজন বা হাইটে, যেমন অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে বা এখনো হয়তো যাদের সেরকম এক্সপিরিয়েন্স নেই মাঠের, তারা ভাবে যে হয়তো 1 সেমি 2 সেমি ও কম থাকলে পরে ছেড়ে দিতে পারে বা পুলিশের ক্ষেত্রে হয়ে যেতে পারে, সেরকমটা হতে পারে। কিন্তু এটা জেনে রাখো যে হাইট বা ওজনে কোনো ছাড় নেই, ঠিক আছে? হাইট বা ওজনে কোনো ছাড় নেই, অর্থাৎ হাইটের ক্ষেত্রে তো এক চুলও ছাড় হবে না। হ্যাঁ, তবে এটা লাক ডিপেন্ড করতে পারে, কারণ এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো এর আগের পরীক্ষায় পেয়েছিল, পরের পরীক্ষায় পাচ্ছে না। কিন্তু এটা একটা জিনিস হতে পারে, কেউ প্রিভিয়াস ইয়ারের কোনো এক্সামে দেখা গেছে যে একদম টায়ে টুয়ে হয়তো 167 এরকম বা 167.5 এরকম পেয়ে হয়তো ফিট হয়েছো, তাহলে সেই পুরনো ওল্ড অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারো। দিয়ে যদি দেখো যে এবার তোমার হচ্ছে না, তাহলে সেই পুরনো অ্যাডমিট কার্ডটা দেখিয়ে তুমি বলতে পারো যে না, এর আগে ফিট হয়েছিলে। কারণ যদি আনফিট করে তাহলে বলবে যে এর আগে তাহলে যে মেজারমেন্টটা হয়েছিল সেটা কেন ভুল হচ্ছে। তাহলে নিশ্চয়ই অ্যাকিউরেসি হোক বা এর স্ট্যান্ডার্ড মানটা ঠিক নয়, কোথাও ভুল কোথাও কম, সেই ব্যাপারটা হতে পারে। তো অবশ্যই পুরনো যে অ্যাডমিট কার্ড যেখানে তুমি ফিট হয়েছিলে, মানে যাদের ক্ষেত্রে বলছি যে একটা ইয়ে রয়েছে, মানে ভীতি রয়েছে যে হয়তো হতেও পারে না হতে পারে, বা 167 বা 167 তো এরকম হয়েছিল টায়োটিয়ে, তাদের ক্ষেত্রে বলছি পুরনো যদি কোনো অ্যাডমিট কার্ডের থাকে তাহলে সেটাকে অবশ্যই নিয়ে যাবে। আর একটা জিনিস যেটা করতে পারো, কেউ যদি সামান্য হাইটের জন্য বাদ যাও, তাহলে সেই ক্ষেত্রে বারবার একটু রিকোয়েস্টটা করতে পারো। হয়ে যাওয়ার পরে 2-3 ঘন্টা পরে আর একবার রিকোয়েস্ট করতে পারো, সেটা হলে কাজ হলেও হতে পারে। আর আমি যতদূর পর্যন্ত জানি যে ওয়েটের ব্যাপার যেটা মনে হয় মিনিমাম যেটা 56 কেজি রয়েছে, এখানে একটা জিনিস বলে দিই যে ডব্লিউপিএসআই বা কেপিএসআই এর ক্ষেত্রে তোমার হাইটের সঙ্গে ওয়েটের রেশিও দরকার নেই, ঠিক আছে? হাইটের সঙ্গে ওয়েটের রেশিও দরকার নেই, এখানে মিনিমাম যেটা ওয়েট 56 কেজি সেটা হলেই হবে। সে তুমি যত বড়ই লঘা হও না কেন, 180, 6 ফুট 7 ফুট যতই হাইট হোক না কেন, মিনিমাম ওয়েটটা থাকলে এখানে হবে, ঠিক আছে? আর ওভার ওয়েটও এখানে বাদ নেই ডব্লিউবিএসআই কেপিএসআই এর ক্ষেত্রে, এই জিনিসটা বলে দিলাম। তবে হাইটের ক্ষেত্রে, ওই ওয়েটের ক্ষেত্রে একটা জিনিস যে সম্ভবত 200 গ্রাম পর্যন্ত যদি কম টম হয়, তাহলে অনেক সময় ডিপেন্ড করছে যে কারা মেজারমেন্ট করছে তাদের উপরে। অনেক সময় ভাত খাবার টাবার খাইয়ে বলে যে হ্যাঁ ওঠো মেশিনে, সেটা বলা হতে পারে, সেটা ডিপেন্ড করছে ওনাদের উপরে। এবার দেখো যে ব্যাপারটা সেটা হচ্ছে আচ্ছা, মাঠের ব্যাপার তো বলে দিলাম। রানটা কিন্তু ভীষণ ভাইটাল পয়েন্ট। দেখো যে কেপিএসআই বা ডব্লিউবিএস এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে শুধু এক্সামের ব্যাপারটাই কিন্তু ম্যাটার করে না। এক্সাম ভালো করে পড়াশোনা করলে কি হবে, যদি তুমি মাঠে বাদ চলে যাও তাহলে তো কিছু করার নেই। সেই বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের মতো ব্যাপার। শেষে বিদ্যে বোঝাই বাবু মশাইয়ের গল্পটা, ছড়াটা ছড়াটা তো জানো, যে শেষে দেখা যাচ্ছে যে বাবু কি হয়েছে, সাঁতারই জানে না, তো জীবনটা 16 আনা বৃথা। তো সেরকমই যত ভালোই পড়ো না কেন, যত ভালোই তুমি মেনের প্রিপারেশন নিয়ে থাকো না কেন, যদি মাঠেই যদি ছেড়ে যাও তাহলে কিছু করার নেই। হাইটের উপরে কারো কিছু করার হাত নেই। কিন্তু রানের ব্যাপারটা তো তুমি করতে পারো, রানে বাদ যাওয়া মানে খুব খারাপ লাগবে। তাই সেটা অবশ্যই ঠিক করো এই 1 মাসের মধ্যে। এবার দেখো যে জিকে ব্যাপারটা, যে প্রথমে আগে জিকে আসি বা ওভারঅল ব্যাপারটা আসে, যে প্রতিদিন অন্তত পক্ষে 8 থেকে 10 ঘন্টা তোমাকে পড়তে হবে। কারণ সময়ও নেই, অক্টোবর নভেম্বর ডিসেম্বর তুমি 3টে সময় 90 দিনের মধ্যে এত হিউজ সিলেবাস তোমাকে কভার করতে হবে। তাই অন্তত পক্ষে 8 থেকে 10 ঘন্টা তোমাকে পড়াশোনা করতে হবে। জিকের পিছনে 3 থেকে 4 ঘন্টা দিতে হবে। ইংলিশের পিছনে 2 ঘন্টা সময় দাও, ম্যাথ রিজনিং এর সময় 2 ঘন্টা, এবং বাংলার পিছনে হচ্ছে 1 ঘন্টা সময় দাও। এবং এই যে ব্যাপারটা করবে, একটা রুটিন বানিয়ে ফেলো, যে তুমি হয়তো ইতিহাস যদি শুরু করো তাহলে ইতিহাসটা প্রথম সপ্তাহের মধ্যে কমপ্লিট করে নাও। সেই সঙ্গে ইংলিশের ক্ষেত্রে হয়তো প্রতিদিন একটা করে রিপোর্ট রাইটিং লিখলে বা একটা প্রেসি লিখলে বা ট্রান্সলেশন করলে। ম্যাথ রিজনিং এর চ্যাপ্টার ঠিক করে নাও, যে পার্সেন্টেজ বা প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারটা তুমি করবে। বাংলার ক্ষেত্রে একটা প্রতিবেদন তুমি ঠিক করে নাও। এইভাবে তোমাকে রুটিন কিন্তু বানিয়ে নিতে হবে, এলোপাতাড়ি ভাবে পড়লে হবে না। আর পরীক্ষা প্রস্তুতিতে যারা জয়েন হয়ে গেছে অবশ্যই সেই রুটিন পদ্ধতি মেনেই হবে। আমি জাস্ট যা যা করাবো সেইগুলো ডেলি ডেলি করে যাবে, তাহলেই হয়ে যাবে। এবার যে কোশ্চেনের ব্যাপারটা, যে কোশ্চেন প্যাটার্ন, হ্যাঁ এই ব্যাপারটা আমি এটাই বলছি যে কোশ্চেন প্যাটার্নের ব্যাপার বেশ কিছু জন এটা নিয়ে কমেন্ট করেছিল, আমি দেখেছি যে একটা বিভ্রান্তি নাকি ছড়াচ্ছি বা হচ্ছে এই সব বলে আমি কোর্সে অ্যাডমিশন নিতে চাইছি। তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো বাবু, যে আমার ফুল হয়ে গেছে ব্যাচ, আমি বলছি না যে আমার কাছে ভর্তি হও। তো এই যে ব্যাপার, হতেও পারে নাও হতে পারে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? কারণ এমনিতে তো পিআরবি বোর্ড কোনোদিনই বলে দেয় না যে এই বছর 10 নম্বরের ডেসক্রিপটিভ মানের হবে কি ওয়ান লাইনার টাইপের হবে। সেটা যে বছর যেমন প্যাটার্ন হবে সেই বছর তেমন হবে। তবে আভাসে বোঝা গেছে
বা মনে হচ্ছে যে এরকমটা হতে পারে, ঠিক আছে, বা ডেপুটেশন বিভিন্ন অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, সেই জন্য বলছি। এবার এই ব্যাপারটা তুমি কি করবে না করবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। বাচ্চা ছেলে তো নাও যে আমি এই জিনিসটা বললাম বলে তোমাকে এটাই করতে হবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তবে দেখো যে ডেসক্রিপটিভ মানের প্রশ্ন হলে, যেমন প্রথমে ইতিহাস দিয়ে শুরু করি আমি, কেমন কি প্রশ্ন হতে পারে বা কোন জায়গাগুলো তোমাকে ফোকাস করতে হবে। যে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটাই মেনলি করবে, এনসিয়েন্ট বা মিডিয়াভেল থেকে পড়ার চান্স খুবই কম। তা আমি নোটের ক্ষেত্রে কিছু কিছু জায়গা রেখেছি, যেমন হয়তো হরপ্পা মহেঞ্জোদারো নগর প্রণালী এরকম টাইপের, বা বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্মের মূল কথা এরকম টাইপের কিছু রেখেছি। কিন্তু পড়বে না মনে হচ্ছে, যে দিলে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের জায়গা থেকেই আসবে। তো স্বাধীনতা সংগ্রামের জায়গা দেখো যে মহাত্মা গান্ধী এবং সুভাষচন্দ্র বসু প্রথমেই চলে আসে, এই দুজনকে ভালো করে পড়তেই হবে ডেসক্রিপটিভ বললে ইতিহাস। এবং অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই তিনটে যে জাতীয় আন্দোলন আছে সেই জাতীয় আন্দোলন, এর আগে যেমন 2017-18 বা এরকম সালে অসহযোগ আন্দোলন সম্পর্কে পটভূমিকা, গুরুত্ব, এটা নিয়ে একটা ফুল 10 নম্বরের কোশ্চেন ছিল। এরপর চলে আসছে টিকা আকারে যেগুলো থাকবে, যদি 2.5 নম্বরের বা এরকম টিকা থাকে তাহলে সত্যবিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি, ইলবার্ট বিল, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, উডের ডেসপ্যাচ নীতি, এই সমস্ত জিনিসগুলো হয়তো টিকা আকারে পড়তে পারে। তারপরে যে পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, মহাবিদ্রোহ, কারণ, ফলাফল বা গুরুত্ব, এগুলো করতে হবে। এবং ডেসক্রিপটিভ হলে এই জিনিসগুলোকে বুঝতে হবে তোমাকে, ব্যাপারগুলোকে বুঝতে হবে। এবং যত নম্বরের বা যেরকম প্রশ্ন দেবে তোমাকে নিজেকে লেখার দক্ষতা অর্জন করতে হবে, সেগুলো অবশ্যই শিখিয়ে দেবো। মানে এই শুধু এই কটা কোশ্চেনই না, জাস্ট তোমাদেরকে কিছু ডেমো দেখালাম আমি। এরপর হচ্ছে ভূগোল। ভূগোল থেকে যেমন যে পশ্চিমবঙ্গ ভারতের ভূপ্রকৃতি, এই ভূগোল থেকে যতবারই পড়েছে এরকম ওপর ওপর যে টপিকগুলো আছে এইগুলো নিয়েই দিয়েছে। কোনো একবার 10টা টপিক ছিল 1 নম্বর করে 10 নম্বর, একবার 2.5 নম্বর করে 4টে টপিক ছিল 10 নম্বর। তো এই জিনিসগুলোর উপরেই তোমাকে ডিসক্রিপটিভ দেবে আশা করি, যে ভূপ্রকৃতি, পাহাড় পর্বত, নদ নদী, জলবায়ু, খনিজ সম্পদ, কৃষি, অর্থনীতি, পর্যটন, তথ্য প্রযুক্তি, মৃত্তিকা, চা শিল্প, পাট শিল্প, লৌহ ইস্পাত শিল্প, বিভিন্ন শিলা বা নদী বা বিভিন্ন ক্ষয়কার্যের ফলে, যেমন হয়তো ড্রামলিন কি টিকা বলছি, বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি, ক্যানিয়ন কি, এরকম ধরনের ধ্রিয়ান, বারখান, যে টার্মগুলো রয়েছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে, এরকম জিনিস হতে পারে। এবার চলে আসছে যে জীবন বিজ্ঞান, এইগুলো পরপর বলছে তার কারণ একটা জেনে রাখো যে ইতিহাস থেকে একটা প্রশ্ন আসবেই ডেসক্রিপটিভ হলে, ভূগোল থেকে একটা আসবেই, জীবন বিজ্ঞান থেকেও একটা আসবে গ্যারান্টি। তো হচ্ছে বিভিন্ন প্রকার কোষ, বিভিন্ন প্রকার কোষীয় অঙ্গনবাড়ি টাইপটা হতে পারে। তারপরে হচ্ছে যে পুষ্টি, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ মৌল, এই যে উপাদানগুলো রয়েছে, এদের হয়তো বললো যে উদ্ভিজ্জ উৎস বা প্রাণীজ উৎস বা এদের গুরুত্ব। তারপরে হতে পারে যে অভাবজনিত রোগ, এরকম লিখতে দিল, বা হচ্ছে উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন। যেমন একবার কোশ্চেন ছিল যে যে কোনো 5 প্রকার ভিটামিন সম্পর্কে আলোচনা করুন। হতে পারে যে উদ্ভিদের 2টি হরমোন সম্পর্কে, বা প্রাণীর 2টি হরমোনের উৎস বা এদের কাজ কি দিতে পারে, রক্তের উপাদান, হৃৎপিণ্ড কিভাবে রক্ত সরবরাহ করে, বা হৃৎপিণ্ডে যে সমস্ত সংযোগী কলাগুলো থাকে সেইগুলোর নাম লিখুন। তারপর হচ্ছে জৈব অভিব্যক্তি, হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, এখান থেকে একটা ডেসক্রিপটিভ পড়ার সম্ভাবনা থাকছে। যে ডারউইনের তত্ত্ব বা হচ্ছে ল্যামার্কের তত্ত্ব, অঙ্গের ব্যবহার অব্যবহার বা প্রাকৃতিক নির্বাচন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য সংগ্রাম, এরকম টাইপের কিছু আছে। পরিবেশবিদ্যা চলেছে, পরিবেশবিদ্যা থেকেও একটা প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যায়। সেটা হচ্ছে ইনসিটু এক্সিটু সংরক্ষণ, অর্থাৎ জীব বৈচিত্র্য, গুরুত্ব, সংরক্ষণের উপায়, এটারই জিনিস। সেটা হচ্ছে ইনসিটু এক্সিটু, অর্থাৎ জাতীয় উদ্যান বা অভয়ারণ্য, এই সমস্ত জিনিস যেগুলো রয়েছে। এবার চলে এসেছে বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, এদের কারণ, প্রতিকার। এবার চলে এসো অ্যালগাল ব্লুম, ইউট্রোফিকেশন, এগুলো টিকা আকারে হতে পারে, শর্ট নোটস। তারপর হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ, বসুন্ধরা সম্মেলন, মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল। তারপর হচ্ছে অ্যাসিড বৃষ্টি, গ্রিনহাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি। নেক্সট হলে তো কারেন্ট অ্যাফেয়ার্স কি আসবে, কারেন্ট অ্যাফেয়ার্সও আসার সম্ভাবনা রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিছু টপিক তোমাকে দিলাম। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা এটা হতে পারে। রাশিয়ান ইউক্রেন যুদ্ধ, পটভূমিকা বা কারণ কি, এর ফলে গোটা ওয়ার্ল্ডে কি প্রভাব পড়ছে। অপরাজিতা বিল, পশ্চিমবঙ্গের যেহেতু এক্সাম পুলিশ সংক্রান্ত ব্যাপার নিয়ে ভীষণ ইম্পর্ট্যান্ট রয়েছে। নারী সুরক্ষা এবং ধর্ষণের বিরুদ্ধে যে বিল পাস হয়েছে, অপরাজিতা বিল, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। চন্দ্রযান 3-তে ভারতের সাফল্য। অনলাইন প্রতারণা, ঠিক আছে, ইউপিআই বলো বা অনলাইন প্রতারণা বলো, বা সোশ্যাল মিডিয়া তো অলরেডি একবার পড়ে গেছিল, ইন্টারনেটের সুফল কুফল বা এরকম নিয়ে সোশ্যাল মিডিয়ায় পড়ে গেছিল। তো এই জায়গাটা ইম্পর্ট্যান্ট রয়েছে বর্তমানে। তারপর যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এটাও যেমন ভীষণ ইম্পর্ট্যান্ট। এটা মনে হচ্ছে এবার আসতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এটা বাংলায় রিপোর্ট রাইটিং এর মধ্যে হোক বা যে কোনো একটা টপিকে আসার সম্ভাবনা রয়েছে।
এটা তাহলে গেল যে জিকে বললাম। জিকে এখনো যেমন ইন্ডিয়ান পলিটি বাকি আছে, তারপরে মিসলেনিয়াসের কিছু চ্যাপ্টার বাকি আছে, ইকোনমিক্স থেকে আশা করি আসবে না। কিছু চ্যাপ্টার আছে, এই সমস্ত চ্যাপ্টারগুলো বললাম না। ফিজিক্যাল সায়েন্স থেকে সাধারণত ডেসক্রিপটিভ মানের আসে না, কিন্তু ওই যে বলা যাবে না, কারণ কোশ্চেনের প্যাটার্ন নিত্য নতুন চেঞ্জ হয়েছে, এর আগেবার যেমন হয়েছিল এবার নাও আসতে পারে। তো ফিজিক্যাল সায়েন্সেরও হয়তো বিভিন্ন নিউটনের গতিসূত্র টতিসূত্র এগুলো একটু পড়া উচিত, আলোর সূত্র যেগুলো রয়েছে এগুলো পড়া উচিত। এবার চলে এসো ম্যাথ। ম্যাথ কি হচ্ছে? শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ কথা, চক্রবৃদ্ধি, সময় দূরত্ব, সময় কার্য, গড়, অংশীদারি কারবার। নর্মালি এই চ্যাপ্টারগুলোই আসে, শতকরা বা লাভ ক্ষতি থেকে একটা প্রশ্ন থাকে, সরল সুদ কথা বা চক্রবৃদ্ধি থেকে একটা থাকে, সময় দূরত্ব সময় কার্য থেকে একটা থাকে, তারপর হচ্ছে অংশীদারি কারবার থেকে একটা থাকে। পরিমিতি যদি বলো তাহলে হচ্ছে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র থেকে অলরেডি এসেছে, গোলক থেকেও এসেছে। তাই পরিমিতি মধ্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, গোলক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, গোলক আর বৃত্ত, ঠিক আছে, এই করা করা উচিত। এবার চলে আসে রিজনিং। রিজনিং এ যে এসআরটি আসতে পারে, পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ভেন ডায়াগ্রাম, সিলোজিজম, এইগুলো ডেসক্রিপটিভ মানের আসতে পারে, এবং কিভাবে লিখে লিখে করতে হবে সেই ব্যাপারগুলো শিখে নিতে হবে। আচ্ছা, আশা করি নিশ্চয়ই এই জিনিসগুলো জানো, তো আমি একবার মনে করে দিচ্ছি নতুন ক্যান্ডিডেটদের জন্য, যে পেপার ওয়ানে থাকবে জিকে তোমার 50 নম্বর, ম্যাথ থাকবে তোমার 25 নম্বর, আর রিজনিং এ থাকবে 25 নম্বর। এই হচ্ছে 100 নম্বর। 2 ঘন্টা সময় থাকবে, 2 ঘন্টা সময় থাকবে, এবং 11টা থেকে 1টা পর্যন্ত এক্সামটা হবে। সেকেন্ড হাফ, তারপরে যেটা হবে সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশও তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে, যেখানে সময় থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, সময় থাকবে 1 ঘন্টা। এটা কি হয়, 2টো থেকে 3টে পর্যন্ত এক্সামটা হয়, যেখানে তোমাকে রিপোর্ট রাইটিং করতে হবে, প্রেসি রাইটিং করতে হবে, ট্রান্সলেশন করতে হবে, গ্রামার করতে হবে। এই রিপোর্টের টপিকগুলো কি কি করবে বা কোন ধরনের টপিক কেমন কি করা উচিত, এটা আমি নেক্সট ইংলিশ আলোচনা করব, তখন আমি ডিটেলসে বলে দেবো। তারপরে হচ্ছে প্রেসি রাইটিংটা প্র্যাকটিস করতে হবে। ট্রান্সলেশন অনলাইনার হয়তো এবার না আসারই সম্ভাবনা বেশি, প্যারাগ্রাফ আকারে আসার সম্ভাবনা বেশি, তো সেটা করে নিতে হবে। গ্রামার পার্টের মধ্যে কিন্তু অনেক ব্যাপার আছে, শুধুমাত্র যে সিনোনিম অ্যান্টোনি মিডিয়াম ফ্রেজ আসবে এটাই নাই, অন্য কিছু আসতে পারে গ্রামার পার্টে, সেটা ইংলিশ যেদিন আলোচনা করব সেদিন বলে দেবো। বাংলার মধ্যে কি আছে, প্রতিবেদন এবং হচ্ছে বঙ্গানুবাদ। বাংলাতে কোনো ব্যাকরণ বা সারাংশ লেখা নেই ডব্লিউপি কেপিএসআই এর ক্ষেত্রে, ওটা এক্সাইজ এসআই আসে। তো বাংলায় শুধু প্রতিবেদন থাকবে। আগে থাকতো 15 নম্বরের 2টো প্রতিবেদন, কিন্তু এখন বর্তমানে 30 নম্বরের দিচ্ছে, কি করবে দেখা যাক এবার আবার 2টো দিচ্ছে কিনা। আর বঙ্গানুবাদ হচ্ছে 20 নম্বরের। এই হচ্ছে ব্যাপার। আহ, তোমরা যারা বাড়িতে নিজেরা প্রিপারেশন নিতে চাইছো নিজেরা প্রিপারেশন করতে পারো, যে রুটিন তোমাদেরকে বললাম, ঠিক আছে, সেই রুটিন মেনে পড়া করতে হবে। জিকে চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ করো, যেটা ধরবে ইতিহাস সেটা 4-5 দিন কি 1 সপ্তাহে শেষ করো। ইংলিশের ভাবো যে 2টো রিপোর্ট রাইটিং আজকে নামাবে, কি হয়তো একটা ট্রান্সলেশন করবে, এবং খাতা যেটাই করো নোটবুক তোমাকে বানাতে হবে, ঠিক আছে, নোটবুক তোমাকে বানাতে হবে, এবং পরপর সেই নোটবুকে রিপোর্ট রাইটিং গুলো, তারপরে হচ্ছে ট্রান্সলেশন পেছি, এই সমস্ত জিনিসগুলো তুলে নিতে হবে। তো যাই হোক, আমাদের ক্লাস পরীক্ষা প্রস্তুতি অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তোমরা নভেম্বরের যে ব্যাচ সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে।